কয়েকটি নক্ষত্র নিঃশেষ। লেখনীতে তেজস্মিতা মুহূর্তচা। পর্ব সংখ্যা 10-এর শেষ অংশ। রিংটনের আওয়াজে ঘুম ভেঙে সেতু মোবাইলের স্ক্রিনে তাকিয়ে বাঁকা হাসলো। ড্যাড লিখে সেভ করা এই নাম্বারটি থেকে কখনো তার কাছে কল আসে না, আজ এসেছে। লোকে দেখলে নিশ্চয়ই ভুলভাল ভাবতো, বাপ মেয়ের চিন্তায় কাহিল হয়ে কল করেছে, কিন্তু বাস্তবতা ভিন্ন। যেহেতু সেতু কল রিসিভ করতে কালাম হক খিচে গালি দিলেন, এই হারামখোরের বাচ্চা, কত টাকা লাগে তোর? সেতু হেসে বলল, ট্যুরে এসেছি বাবা, এখানে টাকা হিসেব করে আনলে চলে না। তাছাড়া আমি তো গরিবের মেয়ে না, কি বলো? তাই বলে তুই আমার আলমারি থেকে বান্ডিল ভেঙে টাকা নিয়ে যাবি? ওই টাকা কিসের তুই জানিস, হারামজাদি? বাবা, শুধু শুধু নিজের স্ত্রীকে গালাগাল করার কি মানে? কি কি বলতেছিস তুই? সেতু বলল, বাবা, হারামজাদি মানে হলো হারাম সন্তান, মানে বুঝতে পারছো? আল্লাহর চরিত্র, আমার চরিত্রের দিকে প্রশ্ন তুলছো তুমি? হারাম সন্তান হবার ক্ষেত্রে সন্তানের কোনো হাত থাকে না বাবা। মেয়ে হয়ে আর কি ডিটেলস বলবো বলো? কালাম হক মোবাইল তুলে এক আছাড় মারলেন। সেতু একপাশে গা তুলিয়ে হাসতে লাগলো। হোটেলের রুমে কফি বানানোর সময় সরঞ্জাম রাখা থাকে, কিন্তু তৈরি করে নিতে ইচ্ছে করছে না তারই। সেতু রুমে সার্ভেন্ট করা ব্ল্যাক কফির অর্ডার করে আড়মোড়া ভেঙে উপরে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। সূর্যোদয় ও সূর্যাস্ত প্রকৃতির এক রূপ ধারণ করে, ভিন্ন কেবল চলমান দুনিয়ার প্রক্রিয়া। সূর্যোদয়ের প্রকৃতি থাকে নিস্তব্ধ ঘুমন্ত, কিন্তু অস্ত যায় মানব সভ্যতার কোলাহলের ভিড় উপেক্ষা করে আলগোছে। সে সময় ঘুম ভাঙলে মস্তিষ্ক খুব গোলমেলে কাজ করে, জীবনের সমস্ত বিঘ্নতার চাদর জড়িয়ে নেয় দেহ মনকে। হাতের ক্ষত এই ঘটনা কয়েক থকে থকে হয়েছে, ব্যথার তালুতে জমে নেই। পুরো হাতসহ ব্যথা অবধি নাড়াতে দুঃসহ লাগছে এখন। সে কতক্ষণ সেদিকে চেয়ে রইল, মুখ ভরা তৃপ্তির হাসি ফুটে রইল। কফি দিয়ে গেল সার্ভেন্ট বয়। ব্ল্যাক কফির তেতো ভাবটা তো তার পছন্দ তা না, কিন্তু এটা তার নিজস্ব একটা পদ্ধতি, মস্তিষ্ক মনোযোগের বিঘ্নতা থেকে সরানো। জিহ্বা যখন কঠোর তিতকুটের স্বাদ অনুভব করে, তখন মস্তিষ্ক সেই স্বাদের প্রতি সাড়া দেয়, কিন্তু এটাও তো তার মনোযোগে বিঘ্নতা ঘটায়। জিহ্বা যখন কঠোর তিতকুটের স্বাদ অনুভব করে, তখন মস্তিষ্ক সেই স্বাদের প্রতি সাড়া দিয়ে জিহ্বার তিক্ততা অনুভব করতে ব্যস্ত হয়। ফলে মনের তিক্ততার ওপর খেয়াল কমে আসে। কফিতে চুমুক দিতে দিতে আজান শুরু হলো। মাগরিবের আজানটা কেমন একত্রে সম্মস্বরে বেজে উঠল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজের দিকে এসো, কল্যাণের জন্য এসো। সেতু দ্রুত মাথায় ওড়না তুলে নেয়। সেতু আজ মাগরিবের নামাজ পড়বে কি না তা ভাবতে ভাবতে হাসে। তার মানে পাপিষ্ঠরা অধমকে নিয়ে নামাজ কল্যাণের পথে নিতে পারে। যে মনে রবের প্রতি এক আসমান ভরসা, পুষে ধ্বংসের প্রতি প্রবল আকর্ষণ বোধ করে, এই স্বভাবের ব্যাখ্যা কি? দুপুর থেকে সেতুর আচরণ ভুলতে না পারায় যন্ত্রণা নিয়ে বাসার বিছানার উপরে ঘুমানোর চেষ্টা করতেও ব্যর্থ। সে আরেক সমস্যা অনুভব করলো, নতুন জায়গায় একা শুয়ে অস্বস্তি বোধ হচ্ছে। এমন অস্বস্তি হয়েছিল প্রিন্সের কক্ষ থেকে আলাদা কক্ষে শুতে শুরু করার সময়। প্রিন্সের কক্ষটা হলো পোস্টার রুম। চার দেওয়াল জুড়ে বিভিন্ন অভিনেতাদের নগ্ন ছবি পোস্টার দিয়ে ভরা। মাঝে মধ্যে বাবা মায়ের এই একসঙ্গে প্রিন্সের কক্ষে ঢুকলে প্রিন্স তো লজ্জার শরম নেই, কিন্তু বাসার লজ্জা পেয়ে যেত। প্রবেশের দরজা খুলতে সামনের দেওয়ালে এক ছবি দাঁড় করানো দেখে মনে হয় সশরীরে কোনো ইংলিশ ফিল্মের উদ্ধৌলঙ্গ অভিনেত্রী দাঁড়িয়ে আছে কক্ষের মধ্যে। এছাড়া দেওয়াল ভর্তি কারিনা কাপুর। দুই ভাই সেই কক্ষে একসঙ্গে থাকতো তখন। এক রাতে ঘুমের মধ্যে বাসা টের পেল তাকে কেউ চাপড়ে ধরে চুমু খাচ্ছে গালে। সে হুড়মুড়িয়ে উঠে এক থাপ্পড় মেরে দিল চুমুখোরকে। লাইট জ্বালিয়ে দেখা গেল চোয়াল চেপে ধরে রেগে তাকিয়ে আছে প্রিন্স। বাসার গাল মুছতে মুছতে বলে, খাটাস, পাগল হয়ে গেছিস তুই? সারাদিন তো পারলেও খুন করে ফেলবি, আর রাতে আবার চুমু খেতে আসিস? আমি তোর বউ না শালা, ভাইকে কিভাবে চুমু খায়? প্রিন্সের অরুচির সাথেই বলল, সরবারা, তোকে কে চুমু খেতেছে? সেই সুন্দরী একটা স্বপ্ন দেখছিলাম, একটা
অন্তত সুন্দরী ফর্সা হুরের মতো মেয়ে। ঠোঁটেই তো চুমু খেতে গিয়েছিলাম, তোর গালে লেগে গেছে। একটু কোয়ালিটি নষ্ট হয়ে গেল। বাসারের বমি আসতে লাগলো। সে সকালবেলা ঘোষণা করে দিল আর জীবনেও কোনো দিন প্রিন্সেপ ভাইয়ের সাথে ঘুমাবে না। প্রিন্সের মতিগতি খারাপ, ওকে দ্রুত বিয়েও করে বাসারকে আলাদা কক্ষ দিতে হবে। এখন প্রিন্সের কল এসেছে, ফোন ভাইব্রেট হচ্ছে। বাসার অগ্রাহ্য করে ফেলে রাখলো তা। সে চেয়েছিল ট্যুরে থেকে ফিরে সেতুর বাবার কাছে পাঠাবে পাকা কথা বলতে। আজ সেতুর আচরণ তাকে আঘাত করেছে। কপাল চেপে ধরে উঠে বসে সিগারেট ধরালো। দরজায় টোকা পড়েছে। কেউ কড়া স্বরে বলল, কে? জবাব এলো না। সিগারেট টান দিতে দিতে দরজা খুলে অনাকাঙ্ক্ষিত মানুষকে দেখে থমথম খেলো বাসার। দুটো হাতে সিগারেটটা কোথায় ফেলবে বুঝতে পারলো না। সে তো খুব স্বাভাবিকভাবেই বলল, আমাকে দেখে সিগারেট ফেলার এমন নাটকীয় ব্যস্ততা অপ্রয়োজনীয় আবুল বাসার ভাই। বাসারের মনে পড়লো তার তো এখন সেতুকে পাত্তা দেওয়া চলবে না, কঠিনভাবে হতে হবে, রাগ অভিমান দেখাতে হবে। সে রুমে ফিরতে ফিরতে গম্ভীর কণ্ঠে বলল, কেন এসেছিস? বেড়াতে যাব। বাসার তাচ্ছিল্য করে বলল, তো অনুমতি নিতে এসেছিস? সেতু বলল, আপনি কি রাগটাগ করছেন নাকি? রাগ কেন? তেমন কিছু হয়েছে? তুই করেছিস নাকি তেমন কিছু? সেতু হাঁ করে শ্বাস ফেলে বলল, আবুল বাসার ভাই, এমন বলে কি লাভ? আমি তো আর ক্ষমা টমা চাইবো না, তাই না? ফরওভার রাতে চা বাগান কেমন হয় সে অ্যাডভেঞ্চারে বেড়াতে চাইছি। ডু ইউ লাইক টু বি মাই ডিমেন্ট? বলতে বলতেই সেতু পায়ে পা তুলে সোফায় বসলো। শেষের ইংলিশ বাক্যটা না বলে সেতুর ক্ষতি কি ছিল? বাসা সিগারেট টানতে টানতে সেতুকে না বলার শক্তি কি তার আছে? উত্তর কড়াকড়িভাবে বলে, না। আসতে দেখে বাসার খুবই হতাশ হলো। তার মন সেতুর হয়ে ওকালতি করছে। সেতু তো মেয়ে, এই যে কদম বাড়িতে তার রুমে নিজে থেকেও বেরোনোর সঙ্গী হিসেবে ডাকতে এসেছে। এর চেয়ে বড় প্রাপ্তি কি আর তার হতে পারে? কি আছে এই সেতুর কাছে? বেড়ানোর পথে মোহর ও রুয়াদের রুমের সামনে দিয়ে যাবার সময় রুমের দরজা বন্ধ দেখে সেতু মনে মনে আওড়ালো, পিরিত গোলমরিচের ঝাল ও পিরিত থাকবে কতকাল। নিচে লাবির পাশের ক্যাফেতে সন্ধ্যা নাস্তা শেষে গোল হয়ে বসেছে ছাত্ররা, আড্ডা জমিয়েছে। ঋতু ছাত্রদের দেখে গীত শোনাচ্ছে, ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে। লাঙের ভাতে বেগুন পোড়া মা, মজা লেগেছে। ঋতুর নানিমা বলেছে এই গীত কানে বিয়ের গোসলের সময় ভাবিরা গায়। ছাত্ররা শুনে হেসে পড়ছে। সেতু ও বাসার একই সঙ্গে বেরোচ্ছে দেখে ঋতু ভীষণ খুশি হলো। সেতুর পরনে স্কার্টের সাথে সাদা টি শার্ট, ওপরে সিলভার রঙের পাতলা ডেনিম, তার ওপর ওড়নাটা চাদরের মতো গায়ে জড়ানো, হাত দুটো ওড়নার নিচে বুকে ভাঁজ করা, হাতে ক্ষত, সবার নজরে আড়াল রইল। পথে বেরোবার পরে বাসার চুপচাপ হাঁটতে দেখে সেতু বলল, হেঁটে চা বাগান পেতে রাত ফুরিয়ে যাবে, গাড়ি টানে নিবেন না? বাসার গম্ভীর স্বরে বলল, তুই তো বললি রাতে চা বাগান অ্যাডভেঞ্চারে যেতে চাস। এখন সন্ধ্যা, হেঁটে গেলে তবে তো একটু রাত হবে। শহর ঘুরতে ঘুরতে যাই বলল না সেতু, গাড়িতে গেলে তোর সাথে সময় কাটানোর সময় কমে যাবে। এই যে কাঁধে কাঁধ মিলিয়ে হাঁটছিস তুই, বাসার গাছি মরণেরও এই সুযোগ ছাড়বে না। পকেটের মোবাইলটা তখন প্রাইভেট হচ্ছে। প্রিন্স এতবার কল করছে কেন? বাসারের ইচ্ছে করলো ফোনটা তুলে আছাড় মেরে ভেঙে তারপর গিয়ে প্রিন্সের মাথা ফাটিয়ে দিয়ে আসতে। এখন ধমকাধমকি করলে নিজের বড় ভাই ও বস জহির করার জন্যই কল করেছে। বাসার এই সুন্দর মুহূর্তে প্রিন্সের কল তুলে মেজাজ নষ্ট করতে চায় না। বিকেল থেকে এমনি একটু শরীর খারাপ দেখা দিল। আগে তার বাস যাত্রা মারাত্মক বমির সমস্যা ছিল। গত রাতেও ডাবল ওষুধ খেয়ে চোখ মুখ খিচে ঘুমিয়ে রাত পার করেছে, কিন্তু বাস থেকে নামার পরে শরীর ঠিক নেই। তারপর রুয়াদের হাতের ক্ষত দেখার পর থেকে তার মানসিক অস্বস্তি শুরু। শরীর নেতিয়ে এলো আবারও। এই যে সে সামান্য রক্ত, ব্যথা, শারীরিক ক্ষতি, এমনকি মৃতদেহ অবধি দেখতে পারে না। এটা তার মানসিক কোমলতা নাকি অসুস্থতা বলা যায় না। যেমন নাফির সামনে সামান্য একটু হাঁটু ছিলে গেলে সে পাগলপাড়া হয়ে ওঠে, তাকাতে পারে না সেদিকে। আজকাল তার মনে হয় সে বেশি কোমল চিত্তের।
আজ যে দিনলিপি লিখছে বসলো না, রাতে একেবারে লিখবে বলে রেখে দিল। অ্যানি যখন চোখ মুখ বুঝে স্থির অবিচেতন ভঙ্গিতে শুয়ে আছে, নওফেল তাকে মুগ্ধ হয়ে দেখে। আজও দেখতে লাগলো সুন্দর শরীরে শান্ত অনর পড়ে আছে, অসুস্থতার চোখে নিষ্ঠা ফ্যাকাশে উঠেছে। তাতে নওফেল চোখে অ্যানিতে সৌন্দর্য আরও অতিরিক্ত লাগলো, কিন্তু অ্যানি নড়ে উঠতেই নওফেলের নজর সরায়। অ্যানি বলে ওঠে, তারাকে বড় মুখ করে নিয়ে আসার পর থেকে একের পর এক সমস্যা হচ্ছে। সারাটা দিন একা একা রুমে রইল, এখন একটু নাফি আর ওকে ঘুরিয়ে নিয়ে আসুন না। নওফেল বলল, আর তুমি? শরীরটা ভালো লাগছে না, খুব খারাপ লাগছে, প্রেশার মেপে আসবে? চলো চেক আপ করিয়ে আনি, ওঠো। ইনি কপাল চড়িয়ে বলল, সরুন তো নাফির বাবা, কিছু হয়নি আমার, একটু ফোবিয়া অ্যাটাক করেছে বোধহয়, প্রেশার ঠিক হয়ে আছে। প্রেশারে গড়বড় হলে আমি ঠিকই বুঝি, একটু শুয়ে থাকলে ঠিক হয়ে যাবে, রেস্ট দরকার। এনির পরিশ্রান্ত মুখখানার দিকে তাকিয়ে নওফেল আরও জোরে করতে পারল না। রেশমি, নয়নতারা ও নওফেলকে নিয়ে সিধুর সাথে অদ্রিজের গাড়ি করে বেরো হলো সন্ধ্যার সিলেট ঘুরতে। অদ্রিজের কামরার পাশ দিয়ে যাবার সময় বোঝা গেল না তিনি ভেতরে আছেন কিনা। এনি কক্ষের দরজা বন্ধ করে বিছানায় বসলো, গোসল দরকার, মাথাটা পত্র ভার লাগছে। বারবার চোখের সামনে রুয়াদের রক্ত জমা থকথকে ক্ষত ভেসে উঠছে, তার শরীরটা যেন ঝিনঝিন করে উঠে পেট গুলিয়ে আসছে। সেই স্মৃতি পাশ কাটাতে সে গমগমে হাওয়ার মাঝে উদাস হয়ে গুনগুন করে রবীন্দ্রসঙ্গীত গেয়ে উঠল। তুমি সুখ যদি নাহি পাও, যাও সুখেরই সন্ধানে যাও, আমি তোমারে পেয়েছি হৃদয় মাঝে, আরও কিছু নাহি চাই গো, আমারও পরাণে যাহা চাই, তুমি তাই তুমি তাই গো, তোমা ছাড়া আর এ জগতে মোর কেহ নাই, কিছু নাই গো। রাত 10টার দিকে ঋতুর কাছে সোয়াইয়ের কল এলো। সে কল ধরে বলল, হ্যালো ভাইয়া। কথা বললেন কালাম হক। এই তোর বড় বজ্জারটা কই? বাবা, সে তো সুইট ভাইয়ের সাথে ঘুরতে গেছে। কালাম হক হাই হাই করে উঠলেন, ওরে মোর খোদা, ওরে আমি এইবার কুপাইয়া কাটবাম হাতে পাইলে। রীতি অস্থির হয়ে বলল, কি হয়েছে বাবা? কি হয় নাই জিগা, তুই যাস নাই তো? তুই কনে? ঋতু একটু বিরক্ত হয়ে বলল, না বাবা, আমি গেলে কথা বলছে কে? কি হয়েছে বলবে তো, টেনশন হচ্ছে। না, কোনো টেনশন নাই, ওই শালীন মেয়ের জন্য কোনো টেনশন করি না। কইলাম কেউ, ও গোল্লাই যাক, আমার যায় আসে না। খবর পাইলাম ফারুক গাজীর বড় পোলা ওরে মারার লাগি লোক পাঠাইছে, আর এইদিকে আমার টাকার বান্ডিল ভেঙে টাকা বাইর কইরা নিয়ে গেছে। কিসের টাকা ছিল ওইগুলা? চুপ, তোরা তো শোনা লাগবো কেন? ঋতু ধমক খেয়ে চুপ রইল। সে সেতুর মতো বাবার সাথে সাথে মুখ চালাতে পারে না। বাবাকে প্রচণ্ড সম্মানও করে, ভালোবাসে সে। যেন দুই বোন, দুই মেরুর মানুষ, তাদের মধ্যে পার্থক্যটা খুবই কমই বললে চলে। কালাম হক নিজেই গজগজ করতে লাগলো। টেন্ডারবাজি টাকা, রাস্তায় টেন্ডারবাজি টাকা। প্রিন্স ভাবছে সে তো আমি কোনো গোপন কামে পাইছি এই ট্যুরে, ওই আমার তরফ থেকে গেছে। ও সেই জাতের মাইয়া, আমার ওপরে আসবেও। এইদিকে যে টেন্ডারবাজি টাকার জন্য প্রিন্সের সাথে আমার আবার ঝামেলা লাগছে, ওই টাকার বান্ডিল ভাঙ্গা তোর বজ্জাতানি টাকা লইয়া ভাইগা গেছে। ওরে আমি কুরবানি করি না কেন? বাবা, টেন্ডার নিয়ে তোমার আর প্রিন্স ভাইয়ার কতবার লাগবে? আর চেঁচে উঠলেন কালাম সাহেব, 1000 বার লাগবে, কোটিবার লাগবে। যতদিন এই শহরে টেন্ডার চলবে ততদিন সব টেন্ডার চলবে কালাম হকের নামে। বালটুকু বলা আমার লগে পাঙ্গা নিবার আহে কেন? পরে কইছি না শিডিউল কাটবি, না হইলে পড়, তরে আমি টেন্ডার জিতে দিতাম না। ঋতু চিন্তিত হলো, বলল, এবার কি হবে বাবা? এসব ছেড়ে কিছু করো। করবো তো। আমি এখন প্রিন্সের জায়গায় কইয়া ওই ছেড়িরে তুই আদর মোসন ছেড়া ফলস প্রিন্স, আমার মনের আগুন নিব। কি আশ্চর্য বাবা, তোমার জন্যই প্রিন্স সেতুর পেছনে পড়েছে। আমার জন্যে? ঋতু মুখ সামলা। তরে কইলাম মাথার উপর তুইলা খ্যাক করে একটা আসার মাইরা লাড়ি বুড়ি বাই করে দিবেও। বাবা শোনো, আগে খালি তো আমার ওপরে চটপট করো, সে দুনিয়ার সবাই জানে। সেতুর সাথে আমার পোষায় না, কিন্তু ওই প্রিন্সের বাচ্চা সাইকো, ও তো অন্য কিছু ভাবে। কি ভাবে ও? রীতিতস্ত করতে করতে একসময় আস্তে করে বলল, বাবা, সুইট ভাই সেতুকে পছন্দ করে, আমার মনে হয় বিয়েও করতে চায়।
এক ধমক মারলেন কালাম হক। ঋতু কেঁপে উঠল। তোর জিব্বাটাই না ছিঁড়া ফালবাম। কি বলতেছিস তুই? দরকার পড়লে সুইট গাজিরে আমি খুন করে 10 বছর জেল খাটমো। তুই এ ঋতুর পিঠে সাহস করে বলবি? বাবা, এই জন্যই প্রিন্স তোমাকে আর সেতুকে সন্দেহ করে আর পেছনে লোক লাগায়। কথায় কথায় প্রিন্স ভালো ভাইটাকে খুন করতে চাও তো দুইজনই। ওইদিকে প্রিন্স চায় না বাসারের আশেপাশে সেতু থাকুক। প্রিন্স ভাববে তুমি সেতুকে দিয়ে বাসারকে হাত করে প্রিন্সকে কারাগারের মাঠে দুর্বল করতে চাইছো, কিন্তু বাপ বেটি মিলে প্রিন্সের সাথে বিরোধিতা করতে বাসারের বিরুদ্ধে লাগছো। সেতুর রূপ কাজে লাগাও বাবা। প্রিন্স সেতুকে মেরে ফেলবে এই কারণেই, এই ভুল বোঝার কারণেই। ও জীবনেও সেতুর সাথে বাসারের বিয়ে হতে দিবে না। ও কি বিয়ে হতে দিবে না রে? বাসারেরও জন্মাইছে। ও যদি না চায় তাহলে আমি বাসারের লগে সেতুর বিয়া দিবাম। দেহি ওর আব্বা কেমনে ঠেকায়। ঋতু কপাল চেপে ধরে বসলো। বাবা রেগে গেলে অথবা কারোর সাথে বিরোধিতা করলে এমন কাজে করে অনায়াসে। বোমা মেরেও তাকে থামানো যেত না। এখন তার রুয়াদের কাছে যেতে গিয়ে বলতে ইচ্ছে করছে, রুয়াদ ভাই, সে তো এখনো ফেরেনি, জানতো একবার দেখুন সেতু কোথায়। অথচ সে যে দেওয়ালে দাঁড়িয়ে মাঝে মাঝে সেতু এত বড় অনিশ্চিত বিপদের কথা রুয়াদ ইফতেজারকে গিয়ে বলতে ঋতুর পা তুলতে পারে না। রুয়াদ ইফতেজার কি হোটেলের কক্ষে আছে? ঋতু অসুস্থ চিত্তে বারবার জানালার দিকে, রাস্তার দিকে তাকালো। তার শরীরের মাংস বেশি থরথর করে কাঁপতে লাগলো। সেতু কখনোই রাস্তার ভ্যানি ব্যাগ আর মোবাইল টানে না, তার নাকি অস্বস্তি লাগে। ঋতু বাসারকে বহুবার কল দিল, কল বেজে কেটে গেল। ঋতুর মনে এখন এই খেয়াল উদয় হলো, বাসার সুইট সেতুর সঙ্গে কিছু করলো না তো? হাজার হোক প্রিন্স বাসারের বড় ভাই, একই কারাবারের অধিকারী দুজন ভাই। ওকে সেতুর বিরুদ্ধে বুঝিয়ে ফেলতে কতক্ষণ? ঋতুর গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। 2 গ্লাস পানি ডকডক করে খেতে চাইলো, কিন্তু গলা যেন নামছে না। 2 গ্লাস পানি গলা দিয়ে নামার আগে তার ভাবতেও পারছে না ঋতু। এই অচেনা শহর, জঙ্গলি পথ, পাহাড়ি বাঘ, নির্জন চা বাগান। ঋতুর মাথায় আজে বাজে ভয়ঙ্কর সব ভাবনা আসতে লাগলো। হাজার হোক বাসার গাজী পুরুষ মানুষের ইগো চটে গেলে তাদের দ্বারা সবই সম্ভব। সেতু দুপুরে বাসারকে এমন সূক্ষ্মভাবে কঠোর ঠাট্টা করার পর বাসার গাজী যে সবলীলভাবে সেতুকে নিয়ে বেরোলো, এমনটা মনে হতে পারে না। এতগুলো দিন ক্ষমতাধর মানুষের ছেলেটা সেতুর পেছনে পাগলের মতো ঘুরেছে, সেতু অগ্রাহ্য করেনি। এসবের বদলে সেতুর পাওনা কি ও ভাবতে পারছিল না ঋতু। সে সময় রিংটংয়ের আওয়াজে ঋতু ছিটকে উঠল ভয়ে। কল রিসিভ করতে কালাম হক বলতে লাগলেন, আসে নাই ভাতার এটা। ঋতু যথাসম্ভব স্বাভাবিক ভান করে ঢোক গিলে বলল, বাবা আবার কিছু হয়েছে। সেটাই তো তোরা বলবি রে, নিমহারামের দল। ঋতু ভয় করতে লাগলো। কালাম হক বললেন, রুয়াদ ওই শয়তানের বাচ্চা, ওইটা নাকি জিন্দা ফিরাইছে, ময়মনসিংহে থেকে গেছে তো গোর সাথে। ঋতু চোখ বুঝে ফেললো। সে না বললে যে বাবা সব খবর বাতাসের বেগে পাবে, তা ভেবেই অন্তত আগেই বাবা জানতো হয়তো এটা। আবুল কালাম আজাদ হক ভয়ঙ্কর গলায় বললেন, এমপি সাহেব কল করছিল। ঋতু ভীত হয়ে বলল, কি বলেছেন এমপি কাকা? রুয়াদ বাসারকে খুন করে ফেলবে। এই শোরের বাচ্চা যারে পাইব তারই খাইব। পরে আমি চিনি না, ঋতু আর রুয়াদ দুইটা মিলে বাসারকে খুন করবে এমপির নিশ্চিত। তুই দেখিস নাই রুয়াদ রে, বান্দির বাচ্চা, জানাস নাই কেন? ওইখানে বসাইয়া পাগল বানাইতে চাস সবগুলারে? টুরে গেছস না যুদ্ধ লাগাইতে গেছস? যে কোনো মূল্যে প্রিন্স, রুয়াদ আর সেতু জীবন চাই। এবার আমি জাদু বলে বাঁচাবো সেতুরে। ঋতু বলল, বাবা, সেতু আর রুয়াদের কোনো সম্পর্ক নেই। তুমি ওদেরকে কি মনে করো? 2 গ্যাংস্টার অস্ত্র, 2জনই খালি মানুষ মারছে একসাথে। তুই কইলেই হইল? বাবা, বিশ্বাস করো, সেতু রুয়াদের দিকে চোখ তুলেও তাকায় না। ওর ভেতরে সেই জায়গা নেই। আর ওর মানসিক অবস্থা তোমাকে কিভাবে বোঝাবো? আজ ওর সামনে রুয়াদকে বলি দেওয়া হলেও সেতুর যায় আসে না। সেতুর ঘেন্না তুমি জানো না, মরণের মতো ঘেন্না করে রুয়াদকে। কালাম হক একটু চুপ করে রইলেন, এরপর অসহ্য গলায় বললেন, এমন কি ওরে আমি নিজেই খুন করতে চাই? মানুষ
মাইয়া জন্ম দেয়, আমিও দিছি, অশান্তি আগুন পুষে শেষ জীবনটা। তুই এই কথা এমপির পোলারে বোঝাইসা, ওই হালার পো জীবনেও বিশ্বাস করব না। বাবা তুমি কিছু করো প্লিজ। আমি কি কবিরাজ? এখান থেকে ফুমার মোয়ার ওইখানে কাম হইব? সুইটের সাথে গেছে কেন? ও কি রাস্তার মাইয়া হিসেবে সার্টিফিকেট পাইছে? ও আমার বড় মাইয়া না। তুই ফোন রাখ, আমি সেতু ফেতুরে চিনি না। ঋতু মোবাইল ফেলে রেখে একদরে রুয়াদের কক্ষের সামনে গেল। শ্বাস আটকে আসতে লাগলো তার। ধূপধাপ ধাক্কা দিতে লাগলো দরজায়। মোহর দরজা খুলে পুলকিতভাবে বলল, ঋতু তুমি? রুয়াদ ভাই কই? ঋতু উদ্ভ্রান্তের মতো হাঁপাতে লাগলো। মোহর চিন্তিত গলায় বলল, উনি তো হোটেলে নাই। ঋতু তুমি হাঁপাচ্ছ কেন? এসো ভেতরে এসো, কিছু হয়েছে? ঋতু শুধু বলতে পারলো, রুয়াদ ভাই মনে হয় বাসার গাজীকে খুন করতে গেছে। মেহেরাপু বাবা কল করেছিল। ঋতু এগিয়ে এসে ধপ করে বসে পড়ল মোহরের বিছানায়। মোহর মুখ রক্তশূন্য ফ্যাকাশে হয়ে গেছে। সে দরজা ছেড়ে পা তুলতে পারল না। অস্ফুট স্বরে বলল, তুমি নিশ্চিত? আমি জানি না, আমার মন বলছে তাই। এজন্য রুয়াদ ভাই আসছে এই ট্যুরে আমাদের সাথে। মোহরাপু উনি বাসার ভাইকে কেন মারবে? বাসার গাজী তো কিছু করেনি আমার সামনে। মারলে তো আলফাজকে মরতে হয়। ঋতু ক্ষোভের সাথে আহত গলায় মিনমিনিয়ে বলল, তুমি এসব করাচ্ছ না? এবার আল্লাহর ওয়াস্তে থামো মোহরাপু। আর কত ভাঙবে একটা মানুষকে? পরিবার থেকে দূরে করেছো, উনাকে কেড়ে নিয়ে সেতুকে মেরে ফেলেছো। আজ রুয়াদ এমন একজন যে নিজের বংশের পদবী অবধি স্বীকার করে না। মানুষ খুন করতে গেছে। আর কত? মোহর আস্তে করে দরজা লাগিয়ে এগিয়ে এলো। ঋতুর চোখের দিকে তাকিয়ে আলতো হেসে বলল, আর কত? ঠিক বলেছ, আর কত? থামাবো বলো তো? তোমার খুনি রুয়াদ ভাইকে আজ 4টে বছর ধরে থামাচ্ছি। তার হাতে খুনের রক্ত লাগতে দেয়নি। আর কত থামাবো বলো? আমিও জানলে, আমি চাইলেই তবে বাসার কাছে জীবন বাঁচাতে পারে। আর যদি তোমার রুয়াদ ভাইয়া সত্যি খুন করতে যায় ঋতু, এই জন্যই আমাকে জানায়নি। সে কোথায় গেছে? নয়তো আজও পারতো না আমায় টপকে নিজের হাত কারো রক্ত দিয়ে ধুতে। ঋতু দু হাতে মুখ ঢেকে কেঁদে ফেললো। সে তো এখনো ফেরেনি। সে তো বাসার সুইটের সাথে বেরিয়েছে। ও কোথায়, কেমন আছে কিছু জানি না। ওর সাথে কিছু হলে আমি প্রিন্সকে কেটে কুমির দিয়ে খাওয়াবো। প্রিন্স পাগল কুকুরের মতো ওকে ঘেন্না করে। মোহর বলল, ঘেন্না করাই স্বাভাবিক ঋতু। আমরা যার কিছু করতে পারি না তাকে ঘেন্নাই করতে পারি। সকালে মিস সেতু হতে পারে না ঋতু। সকলে কি আর মিস সেতু হতে পারে? নফেল, নয়নতারা ও নাফি মোট 10টায় হাওয়াই মিঠাই কিনে নিয়েছে। নয়নতারার জন্য গোলাপি আর নফির জন্য সাদা। কিন্তু নাফি খুবই হিসেবি এবং সচেতন লোক। সে একবার নয়নতারার মিঠাই দেখছে, আবার নিজেরটা বোঝার চেষ্টা করছে সে লসের ভাগে আছে কিনা। গোলাপিগুলো ফজিলত বেশি মনে হবে বলে সে জিদ ধরলো, গোলাপিগুলো কেড়ে নিল। কিন্তু এরপর নয়নতারার হাতে সাদাগুলো দেখে তার মনে হতে লাগলো সাদাগুলো বেশি ভালো। গোলাপিগুলোর ফজিলত কমে গেছে। নাফি একসময় বুঝতে পারলো আসলে 10টার ওই ফজিলত খুবই গুরুত্বপূর্ণ। তবে সবগুলো একসাথে নফির হলো তবে নয়নতারার সাথে ঝগড়া বাঁধিয়ে সে 10টায় হাসিল করে শান্তি পেল। কিন্তু নয়নতারা জানালার বাইরে মুখ ফিরিয়ে বসে আছে। বিষয়টা মানা যাচ্ছে না। হাওয়াই মিঠাই সব দিয়ে দেবার পরেও নয়নতারাকে নাফির সাথে হাসতে হবে, নয়তো নাফির ভীষণ জেদ উঠবে। হাত পা ছেঁড়ায় তাগিদ দিচ্ছে মস্তিষ্ক। ফুপে করা নারী একটা ধমক মেরে দিয়ে যখন তখন নাফি তাই কি যে যন্ত্রণা। শেষমেশ সে নয়নতারাকে 2টো সাদা 2টো গোলাপি মিঠাই দিল। নিচে নিল 6টা। এবার শান্ত হলো। আর 5টা বাবার হাতে। এগুলো সে একটি নিল আর 5টা রাখলো বাবার হাতে। এগুলো মাম্মাম একদম বাচ্চা মানুষের মতো। নাফি যা যা খেতে ভাল লাগে মাম্মামেরও ছোট্ট বালিকার মতো ঠিক সেগুলোই খেতে পছন্দ করে। নফেল নিচের গাড়ি পাক করতে করতে রইল। নাফি নয়নতারার সাথে ওপরে উঠে রুমে ঢুকতে পেল। আমার সোফা টেবিলে ডায়েরি লিখছে। সদ্য গোসল করে মাম্মামকে লাগছে ফুলের দোকানের বালিকা জোড়ার মতো।
শাড়ির আঁচল এখানে এখানে তখনও ভেজা। মাথায় তোয়ালে জড়ানো নাফিকে দেখে কলম ছাড়লো মাম্মাম। নাফি গিয়ে দৌড়ে জড়িয়ে ধরে চুমু খেতে লাগলো মাম্মামকে। মাম্মামকে চুমু খাওয়া তার নিজস্ব কায়দা আছে, সেই মতো সে মাম্মামকে কোমল চোল দুটো এক পাশ থেকে ওই পাশ করে তারপর দুই গালে বেশ মিত্তি করে দেখে। বাগালে চুমু খেয়ে বলল, নাও এই মিত্তিটা তুমি নাও। ডান গালে পড়ে কতক্ষণ চুমু নিয়ে মাম্মামের বুকের মাঝে পড়ে আদর নিল। মাম্মামের শরীরের গন্ধে যে নাফি কি মায়ায় জড়ায় নাফি এখন বোঝে না, শুধু বোঝে একটি নির্দিষ্ট সময় পর পর এই গন্ধটা না পেলে নাফি দুনিয়া অন্ধকার লাগে। এই আজকে বেড়াতে এসে বারবার মাম্মামকে খুঁজতে দাঁড়িয়ে পড়েছে, এখনোই খেয়াল করেছিল না মাম্মাম আসেনি। এখন মাম্মামকে আধ ভেজা দেহ থেকে সে শীতল শান্তি আদরে ভরিয়ে নিচ্ছে। সে কতক্ষণ পর নিজের সুযোগ পেল হাওয়ায় মিঠাই দেবার। এরপর দুজন চোখ টিপে প্রতিযোগিতায় নেমে পড়ল, কে আগে 5টা হাওয়াই মিঠাই শেষ করতে পারে। জিতলো নাফি, জিতেও সে জিদ ধরলো। মাম্মাম ইচ্ছে করে শেষ করেছে, দেরি করে খায়নি। আবার প্রতিযোগিতা হবে, আমি নিজেই জিততে চাই। ইনি ঠোঁট উল্টে মাথা নাড়ল, জীবনেও না, কেউ ইচ্ছে করে হারে না। এরপরের বার দেখবে কেমন করে জিতে দেখাই। আমার শরীর খারাপ তাই জিততে পারলাম না। নাফি একবার বুক ফুলিয়ে বলল, ওহু, কোনোদিনও জিততে পারবে না তুমি। নাফির সাথে কেউ জিততে পারে না মাম্মাম। ইনি অপলক কতক্ষণ তাকিয়ে রইল নাফির দিকে। ধ্যান ভাঙলো দরজা ঠেলে নৌফেলের প্রবেশে। নৌফেল গাড়ি পার্ক করে অ্যানির জন্য প্রাথমিক কিছু ওষুধ আনতে গিয়েছিল।